আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অনেক, অনেক স্বাগতম। আজকে আমরা আমাদের টেস্ট পেপার সলভিং লেকচারের যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা করতে চলেছি, সেটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আমাদের জৈব রসায়ন। ভেরি, ভেরি ডিমান্ডিং, ভেরি, ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো চলো আমরা আসলে দেখিয়ে ফেলি আমাদের জৈব রসায়নের ভিতর থেকে যে সিকিউ কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর ঘ মানে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টগুলো সেগুলো আসে কীভাবে সলভ করতে হবে। এখন এখান থেকে আমি একটা বেসিক কথা খালি তোমাদের জন্য বলবো, সেটা হচ্ছে ভাইয়া, আমরা যখন জৈব রসায়নটা পড়ি অনেকে চিন্তা করি যে আমরা থিওরি না পড়েই শুধুমাত্র এই কোয়েশ্চেন সলভ করে উত্তর বোধহয় কমপ্লিট করে ফেলবো। এটা তখনই সম্ভব যদি কোয়েশ্চেনটা একেবারে হুবহু রিপিট হয়, বাট এরকমটা সাধারণত হয় না যে কোয়েশ্চেন আমার হুবহু রিপিট হয়েছে। সো এই ধরনের প্রশ্ন যদি তোমাকে উত্তর করতে হয় তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থিওরি পার্টটুকু অবশ্যই ভালো মতন কমপ্লিট করতে হবে, তারপরে না এসে তুমি হচ্ছে এখানকার কোয়েশ্চেনের উত্তরগুলো করতে পারবা। ওকে, সো চলো তাহলে আমরা হচ্ছে আর সময় না বাড়িয়ে চলো শুরু করি। আমি তোমাদের সাথে আছি আশিক ভাই। চলো আমরা শুরু করি। ফার্স্টে আমাদের যে কোয়েশ্চেনটা আছে দেখো, একটা বিক্রিয়া দেয়া আছে, সিরিজ বিক্রিয়া, এটা ঢাকা বোর্ড 23-এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গ নাম্বারে বলতেছে, তো ধরো একটা টোটাল যখন দেয়া থাকে কিছু আননোন জিনিসপাতি, এটা এ, এখানে বি জানি না কী হবে, সেটা হচ্ছে সি কী হবে সেটাও জানি না, যখন দেয়া থাকে তখন প্রথমে ওটাকে ডিকোড করতে হবে আমাদের বিক্রিয়াটাকে, তারপরে না আমি হচ্ছে সি আর ডি মানে গ আর ঘতে যাবো। সো এই বিক্রিয়াটা যদি আমরা ডিকোড করি তাহলে দেখো এখানে নাইট্রেশন দেওয়া আছে, আমরা জানি বেনজিনের নাইট্রেশন, এ তো হচ্ছে বেনজিন যৌগটা, এই যে বেনজিন, এটাকে যদি আমরা নাইট্রেশন করি কি পাই আমরা? নাইট্রোবেনজিন পাবো অবশ্যই, তাই না? নাইট্রেশন করি কীভাবে ভাইয়া? নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, আর কিচ্ছু না। নাইট্রিক অ্যাসিড HNO3 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4। তারপরে এখানে কি পাবো আমরা? নাইট্রোবেনজিন পাবো নিশ্চয়ই, নাইট্রোবেনজিন পাইলাম নাইট্রেশন করে। তাহলে এটা হয়ে গেল আমাদের বি। এরপরে আমি সেটাকে আসলে বিজারণ করছি টিন এবং HCl, এবং এটা খুব পপুলার একটা বিজারণ। এই টিন HCl দ্বারা বিজারণ করলে এখানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের অ্যানিলিন, তাই না? NH2 অ্যানিলিন। দেখো আমার ডিকোড করা কিন্তু শেষ, আমি এখানে ABC পেয়ে গেছি। এটা হচ্ছে ভাই আমাদের এ, এটা হচ্ছে ভাই আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। এরপর আমি হচ্ছে এখানে আমাদেরকে যেই মানে কথা বলতেছে সেটা সলভ করার ক্ষেত্রে চলে যাব। বলতেছে উদ্দীপকের সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন? সি যৌগ যেটা সেটা ছিল হচ্ছে অ্যানিলিন। তাহলে আমি যখন উত্তরটা করবো প্রথমে আমি লিখবো যে উদ্দীপক থেকে সি যৌগ পাই, মানে ওই বিক্রিয়াটা সিরিজ বিক্রিয়া লেখার পরে সি যৌগ পাই কি? অ্যানিলিন। অ্যানিলিন কিন্তু আমার একটা অর্থপ্যারা নির্দেশক, আমরা জানি তার যে বেনজিন বলয় ও কিন্তু প্লাস এম ইফেক্টের মাধ্যমে বা পজিটিভ মেসোমারিক ইফেক্টের মাধ্যমে কি অর্থপ্যারা বা ইলেকট্রন পাই ইলেকট্রন দিয়ে দেয় বেনজিন বলয় এবং অর্থপ্যারাকে নির্দেশ করে, মানে বলয় সক্রিয়কারী এক পাবলিক। বাট যদি খালি তার নাইট্রেশন বিক্রিয়া ঘটায়, মানে অ্যানিলিনের নাইট্রেশন যদি করি, তাহলে দেখা যায় মেটা অবস্থানে যুক্ত হয় কেন? ওকে, চলো আমরা দেখে ফেলি। সো উদ্দীপকটা এরকম, আমরা প্রথমে লিখলাম যে আমাদের সি যৌগটা হচ্ছে অ্যানিলিন, NH2, যা একটি অর্থপ্যারা নির্দেশক। এটা কিন্তু লিখে দিবা, হ্যাঁ, অর্থপ্যারা নির্দেশক। তুমি যদি লিখতে পারো যে কোন ইফেক্টের মাধ্যমে অর্থপ্যারা নির্দেশক তাহলে আরও ভালো। অর্থপ্যারা নির্দেশক তুমি যদি লিখো যে ভাই আসলে প্লাস এম ইফেক্টের মাধ্যমে, প্লাস এম কেন বলতেছি আমরা? কারণ আমার এই যে এই যে বেনজিন বলয়কে সক্রিয় করে কীরকমভাবে? MHH, হ্যাঁ, এই যে একজোড়া যে ইলেকট্রন থাকে ওটা বলয়ে দিয়ে দেয়, দিয়ে এটা পর্যায়ক্রমে অর্থপ্যারা, এই যে অর্থপ্যারা অবস্থানের এই অবস্থানের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, সেভাবে এটা আমাদেরকে সক্রিয় করে আসলে। বাট এটা যখন আমরা নাইট্রেশন করি, এটা নাইট্রেশন করার সময় এই জিনিসটা লিখতে হবে তোমাকে ভাইয়া, NH2, এটা যখন নাইট্রেশন করবা নাইট্রিক অ্যাসিড যোগ করে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে হচ্ছে নাইট্রেশন হয়ে গেল, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তখন দেখা যায় যে অ্যানিলিন তৈরি না হয়ে বা প্যারানাইট্রোটোলুইন তৈরি না হয়ে মেটানাইট্রোটোলুইন তৈরি হয়েছে। এটাই কেন আসলে? কারণটা হচ্ছে নাইট্রেশন করার সময় একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। কারণ লিখো, এটা কিন্তু ফিক্সড অ্যানিলিনিয়ামের জন্যই, এই যে অ্যানিলিনের জন্যই। কারণ নাইট্রেশনের সময়, অ্যানিলিনের নাইট্রেশনের সময় লিখবা, অ্যানিলিনের নাইট্রেশনের সময় মধ্যবর্তী বা অন্তর্বর্তী নাইট্রেশনে অন্তর্বর্তী যৌগ কি তৈরি হয়? অ্যানিলিনিয়াম আয়ন, NH3+, এই যে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়, যা মেটা নির্দেশকারী, যেটা আবার আমার আসলে কি টেনে নেয়? ইলেকট্রন টেনে নেয়, যা মেটা নির্দেশকারী, যে ইলেকট্রন দেয় না মেটা নির্দেশকারী।
যা মেটা নির্দেশকারী। সেজন্যই এই যে অ্যানিলিনিয়াম আয়ন যেহেতু মেটা নির্দেশকারী, ও যেহেতু অন্তর্বর্তী আগে তৈরি হয়ে যাচ্ছে, পরবর্তী যখন নাইট্রো গ্রুপটা এসে যুক্ত হতে যায় তখন আর অর্থপ্যারাতে যুক্ত হয় না, কোথায় যে যুক্ত হয়, মেটাতে যুক্ত হয়। এই জাস্ট এই কথাটুকু, এই যে সূক্ষ্ম ব্যাখ্যাটুকু এটুকু দিয়ে দিতে পারলে এখান থেকে 3 মার্ক ফুল। আমি তোমাকে কোশ্চেনের উত্তরটা দেখাই, তুমি দেখতে পাবা তাহলে। এই যে দেখো নাইট্রেশন করে ওটা পেয়ে গেছে অ্যানিলিন, ভালো কথা। দেখো এবার কথা লিখছে নাইট্রেশন অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিনকে নাইট্রেশন করলে অ্যামিনোমূলক কিছুটা জারিত হয়ে বিভিন্ন প্রকার রঙিন পদার্থ উৎপন্ন করে, শক্তিশালী জারক। আবার তাপমাত্রায় অ্যানিলিনকে গাঢ় নাইট্রেশন করলে কিছু পরিমাণ মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হয়। মেটানাইট্রো অ্যানিলিন কেন? উত্তরটা এখানে দেওয়া, দেখো। অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হলেও এক্ষেত্রে মেটা অবস্থানে নাইট্রেশন ঘটার কারণ হচ্ছে অ্যানিলিনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় প্রথমে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়। এই যে এখানে NH3+ হবে, হ্যাঁ, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়। এটার কথাই কিন্তু বললাম, অ্যানিলিনিয়াম আয়ন। দেখো এটা অ্যানিলিনিয়াম সংকেত তো দেয়নি, আমরা তো সংকেত দিয়ে দিছি, এটি মেটা নির্দেশক, এটাই বলে দিছে। তাই অ্যানিলিনের সঙ্গে নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হয়, আর কিন্তু কিচ্ছু না, শেষ। এই বিক্রিয়াটাও দেখো আমরা দেখাই দিছি না, শেষ। বুঝতে পারা গেছে? সহজ জিনিস। ওকে, চলো এবার ঘ নাম্বার কোয়েশ্চেন যদি দেখি। ঘ নাম্বার কোয়েশ্চেনটা বলে উদ্দীপকের এ বি সি 3 যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। এ বি সি 3 জনকে, এ তো হচ্ছে আমাদের বেনজিন, ফিক্সড বেনজিন। আচ্ছা এটা রাখি আমরা, এটাকে এরকম ভাবে দেই, বেনজিন। বিটাকে আমার নাইট্রোবেনজিন, তাই না ভাই? নাইট্রোবেনজিন। সিটাকে আমাদের অ্যানিলিন। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কে আমার সক্রিয়? উত্তরটা হচ্ছে যারা বলয় সক্রিয়কারী। এর ভিতরে বলয় সক্রিয়কারী কে বলতো? এ হচ্ছে বলয় সক্রিয়কারী। এ কি ভাই আমাদের বলয় নিষ্ক্রিয়কারী, একে আমরা রেড ফ্ল্যাগ দিতেছি। আর এ হচ্ছে আমার নিউট্রাল আসলে, তাই না? এ তো হচ্ছে নিউট্রাল, এখানে তো বেনজিন, এখানে তো কেউ কিচ্ছু না, তাই একে নিউট্রাল দিলাম। তার মানে আসলে সব থেকে বেশি সক্রিয় হবে এই, তারপরে হবে হচ্ছে নিউট্রাল, তারপরে হবে এ তো নিষ্ক্রিয়কারী আসলে, তারপরে হবে সক্রিয় এ, নিষ্ক্রিয়কারী। মানে সব থেকে লেস সক্রিয় হচ্ছে এই। জিনিসটা ক্লিয়ার? এখন কিভাবে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে, ও বেনজিনের রেজোন্যান্স বা অনুরণনের মাধ্যমে। তো বেনজিনেরটা দেখানোর কিছু নাই, এটা সক্রিয়কারী এটা নিষ্ক্রিয়কারী, কিভাবে সেটা দেখিয়ে দিলেই হয়েছে। চলো আমি তোমাকে একটা দেখাই। ধরো অ্যানিলিনের কথা যদি চিন্তা করো, ভালো করে লক্ষ্য করো, এই যে NH2, আচ্ছা এখানে হচ্ছে এরকম করে হাইড্রোজেনটাকে আলাদা আলাদা করে দাও, হ্যাঁ, এই যে হাইড্রোজেন দিলাম ভাই, এই যে হাইড্রোজেন দিলাম, ঠিক আছে, এই যে এই যে এই যে দিলাম। এক জোড়া ইলেকট্রন আছে, এই এক জোড়া ইলেকট্রন ও কি করবে, এই এক জোড়া ইলেকট্রন ও দিয়ে দিবে হচ্ছে ভাই এই যে এখানে গ্রুপের ভিতরে। তাহলে এই কার্বনের আসলে কয়টা, 5টা হাত হয়ে যাচ্ছে না? তখন এই এক জোড়া ইলেকট্রন জাম্প করে চলে যাবে এই কার্বনের মাথার উপরে। যদি এমনটা ঘটে তাহলে এখানে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে, চলো দেখাই। এই ধরো এখানে ডাবল বন্ড হয়ে গেছে এন, এন যেহেতু ইলেকট্রন দিয়ে দিয়েছে ও হয়ে যাবে ভাই প্লাস, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হ্যাঁ। আর এই যে এখানে আর কোনো ইলেকট্রন নাই, বাট এখানে উঠে গেছে কি, মাইনাসটা উঠে গেছে, এখানে থাকতেছে এটা, এখানে থাকতেছে এটা। এখন আবার একটা ঝামেলা ক্রিয়েট হলো, কি ঝামেলা, এই ইলেকট্রন তো এখানে থাকবে না, এই ইলেকট্রন এই বলয়ের কাছে চলে আসবে এবং এই ইলেকট্রন এই মাথাতে উঠে যাবে। এই এরকমভাবে এই জিনিসটা চলবে, হ্যাঁ। চলো আমরা চালাতে থাকি এই জিনিসটা, যদি একটু চালাতে থাকি তাহলে তুমি দেখো কি ঘটনাটা ঘটে। এরকমভাবে ঘটলো, এখানে ধরো ডাবল ছিল, এখানে এনটা প্লাস, এখানে এই যে হাইড্রোজেনকে দিলা, এখানে এই যে হাইড্রোজেনকে দিলা ভাই। এবার দেখো তো এই ঘটনাটা কি ঘটছে, এই যে ডাবল বন্ডটা এখানে চলে আসলে না, এবং এই মাইনাসটা এখানে উঠে গেছে, এটা এখানে উঠে গেছে। এগেন এই অনুরণনটা আবার চলতে থাকবে, এটা কি থেমে যাবে? থামবে না নিশ্চয়ই, এটা এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা এর মাথায় উঠে যাবে। যদি তাই ঘটে তাহলে চলো আমরা দেখি এবার কি ঘটতে পারে। এবার যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমাদের, দেখো তো আমি যেটা লিখতেছি এরকমটা ঘটে কিনা। এই যে থাকলো এখানে, এই যে থাকলো এখানে, এই যে নেগেটিভ চার্জটা থাকলো এখানে, এই যে ডাবল বন্ডে নাইট্রোজেন, এই যে হাইড্রোজেন একটা, এই যে হাইড্রোজেন একটা, এখানে হচ্ছে প্লাস। ভেরি গুড। এবার যে ঘটনাটা ঘটবে এটা লাস্ট স্টেপ একেবারে, এই ইলেকট্রনটা চলে আসছে ভাই এখানে, হ্যাঁ। আর এই যে ডাবল বন্ডটা যে ছিল সে আবার নাইট্রোজেন নিয়ে নিল। যদি নিয়ে নেয় দেখো এই বিক্রিয়া শেষে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস শিখাবো, আশা করি বুঝতে পারবা, এটা শেষেই শিখাবো। যদি নিয়ে নেয় তাহলে ঘটনাটা কি ঘটে, এরকম ঘটে না? দেখো তো এই এইচ, এই যে এইচ যে কাজ ছিল তাই এখানে চলে গেছে একটা, এখানে চলে গেছে একটা, এখানে চলে গেছে একটা। মানে এটা ছিল হচ্ছে অন্য 3টা বাহুতে, এখন চলে আসছে নতুন 3টা বাহুতে। এই ঘটনাটাতে ঘটছে, আর কিচ্ছু না, তাই কি না? তাই। এখন প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য কেন এটা আমার বলয়কে সক্রিয় করলো, কেন, কোশ্চেনটা হচ্ছে এখানে। আচ্ছা বলো তো এখানে কে আছে, কার্বন হাইড্রোজেন আছে, এখানে কে আছে, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন আছে বেনজিনে। কেন নেগেটিভ আয়ন থাকলে সেটা আমাকে সক্রিয় হচ্ছে? আচ্ছা দেখো তো এটা আমার কি কার্বনিয়াম আয়ন হইতে পারে নাকি কার্বোক্যাটায়ন হইতে পারে? উত্তরটা হচ্ছে কার্বনিয়াম আয়ন হইতে পারে। ভালো করে শুনো কিন্তু, কেমনে কার্বনিয়াম আয়ন হইতে পারে আমি তোমাকে দেখাই। ধরে নাও এখানে আছে কার্বন, এই যে আসে হচ্ছে হাইড্রোজেন, এখানে বন্ধনটা ভাঙলে এই কি আমার নেগেটিভ চার্জে চার্জ হবে নাকি পজিটিভ? নেগেটিভ না, কারণ তড়িৎ ঋণাত্মকতা কার বেশি?
কার বেশি? আমি বন্ধন ভাঙছে বলি নাই, যদি ভাঙে সেটার কথা বলতেছি। কার বেশি? অবশ্যই কার্বনের বেশি, তার মানে এটা কার্বনিয়াম আয়ন হবে। এবং এখানে প্রত্যেকটা কার্বনই পটেনশিয়াল এক একটা কার্বনিয়াম আয়ন। এই কথা বললে কি ভুল হবে? উত্তরটা হচ্ছে না। এই কথাটা বলা যায় কি, প্রত্যেকটা কার্বনই পটেনশিয়াল কার্বনিয়াম আয়ন। পটেনশিয়াল কার্বনিয়াম আয়ন ছিল, ভালো ছিল, সুখে শান্তিতে সংসার করতেছিল। কিন্তু যখন এখানে এই যে অ্যানিলিনের মতন একটা NH3 গ্রুপ, টলুইনের মতো একটা CH3 গ্রুপ, অথবা ফেনলের মতন একটা OH গ্রুপ যুক্ত হচ্ছে, ওই গ্রুপের কারণে দেখো, এই যে কোথায় কোথায় মাইনাস, ওই গ্রুপের কারণে তুমি দেখো ভাইয়া আমাদের এই যে এই অবস্থানে, এই অবস্থানে এবং এই অবস্থানে, অর্থাৎ আমি যদি বলি তাহলে এই অবস্থান, এই অবস্থান এবং এই অবস্থান, এখানে একটা গ্রুপ, এই যে NH2 গ্রুপের জন্য এই তিনটা অবস্থানে নেগেটিভ চার্জের পরিমাণ আরো বেড়ে গেছে না? এই যে দেখো নেগেটিভ, অলরেডি কিন্তু সেটা পটেনশিয়াল নেগেটিভ, বা 6টা পয়েন্টই পটেনশিয়াল নেগেটিভ, বাট ওই তিনটা জায়গাতে আরো বেশি নেগেটিভিটি বেড়ে গেছে না? কার জন্য এটা ঘটেছে? ওই যে NH2 গ্রুপটার জন্য। দ্যাটস ওয়াই একটা NH2 গ্রুপ আসলে ও অর্থ এবং প্যারা অবস্থানটাকে ডিটারমাইন করতেছে। জিনিসটা কি বুঝতে পারছো? এমন ক্লিয়ার? এই আর কিচ্ছু না। দ্যাটস ওয়াই এটা আমাদের এই নির্দেশকারী। এবার ঠিক একই রকম ভাবে যখন আমি তোমাকে এটা করে দিব না, আমি খালি দেখাই দিচ্ছি, দেখো এই যে NO2 গ্রুপের কথা যখন চিন্তা করবা, N ডাবল বন্ড O, এটা হচ্ছে O, এটা হচ্ছে মাইনাস থাকবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে, দেখো ভাইয়া এ কি করবে, এ যে জিনিস করবে সেটা হচ্ছে এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেন নিয়ে নিবে, কারণ তার তড়িৎ-ঋণাত্মকতার পরিমাণটা অনেক বেশি। ও যখন নিয়ে নিবে ইলেকট্রন, ও হয়ে যাবে নেগেটিভ, এ হয়ে যাবে এখানে পজিটিভ। ঠিক আছে? মানে এই যে এই ইলেকট্রনও হচ্ছে যে ও নিয়ে নিবে। হ্যাঁ, এই ইলেকট্রন যদি ও নিয়ে নেয় তাহলে ও এরকম ভাবে থাকলো। আমি তোমাকে যেটা বলতেছি, এ যদি ইলেকট্রন নিয়ে নেয়, ও ইলেকট্রন টেনে নিলে কি হয়ে যাবে, ও নেগেটিভ চার্জে চার্জ হয়ে যাবে, এবং এই জায়গাটাতে কি পজিটিভ চার্জ হয়ে যাবে না? তখন এই ইলেকট্রনটা এখানে আসবে, আবার পজিটিভ চার্জটা এখানে ঘুরবে, তখন এই ইলেকট্রনটা এখানে আসবে, আবার পজিটিভ চার্জটা এখানে ঘুরবে। দেখো সবাই ছিল, সব জায়গাগুলো ছিল হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এখন এখানে পজিটিভিটি কিছুটা নিউট্রাল করে দিল না? ও নাইট্রো গ্রুপটা যুক্ত হওয়ার জন্য এখানে পজিটিভ চার্জ হয়ে কিছুটা নিউট্রাল করে দিছে। তার মানে এখন ওই যে অল্প নেগেটিভ ছিল, সেই নেগেটিভটাই কোথায় বেঁচে আছে? এই যে মেটা পজিশনে। দ্যাটস ওয়াই এটাই আবার মেটা নির্দেশক হয়ে যায়। বুঝতেছো? এই সেম। তাহলে এটা হয়ে গেল মেটা নির্দেশক। তার মানে সব থেকে বেশি সক্রিয় হবে কে? এ, তারপরে হবে হচ্ছে বেনজিন, তারপরে হবে হচ্ছে নাইট্রোমূলক বা নাইট্রোবেনজিন। চলো আমি তোমাকে উত্তরটা দেখাই। এটা এই যে সেম টু সেম। দেখো এটা প্রথমে অ্যানিলিনেরটা, যেটা আমরা তোমাকে দেখাই দিছি, নাইট্রো গ্রুপেরটা দেখাই। নাইট্রোটা দেখাই নাই, দেখছো? না দেখাই হচ্ছে উত্তর করে দিছে। আচ্ছা যাই হোক, তো তোমাকে যেটা বললাম না, অতটুকু মতন তুমি দেখাই দিও, ঠিক আছে? ABC তিনটা যৌগ যথাক্রমে নাইট্রোবেনজিন অ্যানিলিন নিচে ক্রম বিশ্লেষণ করা হলো, ওটা পরেরটা আর কি দেখানোরই প্রয়োজন মনে করে নাই। দেখছো কতটা ভালো মানুষ তারা, বা কি হচ্ছে সক্রিয়তা দেখাই দিছে। দেখো সক্রিয়তা মিলতেছে কিনা, মিলছে আশা করি। ওকে, তাহলে বুঝতে পারছো। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। পরের কোয়েশ্চেনটা আমাদের কি বলে একটু পড়ো। নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা পানি যোগ করতেছি, পানি যোগ করে একটা প্রোডাক্ট পাচ্ছি, সেটার সাথে হাইড্রোজেন, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যোগ করে কি বি পাচ্ছি। এই বিক্রিয়াটা খুবই প্রিসাইজ, এবং ওই তো আগেকার সেম কথা, আমাকে প্রথমে বিক্রিয়াটা ডিকোড করতে পারতে হবে। তারপরে গ নাম্বার কোয়েশ্চেনটা বলে, উদ্দীপকের এ যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা বি যৌগের মতো নয় কেন ব্যাখ্যা করো। মানে এ আর বিকে আলাদা করতে হবে, আবার এ যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটার সাথে তুলনা করতে হবে। ওকে, উদ্দীপকের এ ও বি যৌগের মধ্যে কোনটির অম্লধর্মিতা সমগ্র সহ ব্যাখ্যা করো। খুবই সহজ কোয়েশ্চেন যদি আমি বলি। ঢাকা বোর্ডে কিন্তু 23 সালে 2টা কোয়েশ্চেন আসছে, আর পরের বোর্ড তো মানে পরীক্ষায় হইলো না আর কি। চলো এই কোয়েশ্চেনটা যদি আমি তোমাকে দেখাই, প্রথমে ক্যালসিয়াম কার্বাইড, এটা কিন্তু ভাই এইরকম ভাবে থাকে। ক্যালসিয়াম কার্বাইড এটা কিন্তু একটা হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। এর সাথে যখন পানি যোগ করবা H2O, তখন আসলে HOH যোগ করতেছো। হ্যাঁ, H, সেখানে আসলে হাইড্রোক্সিলটা কি ভাই মাইনাস, আর হাইড্রোজেনটা কি প্লাস। সো এই ক্যালসিয়ামটা +2 হলে এই কার্বনটা -1, এই কার্বনটা -1। আমি তোমাকে পুরো বিক্রিয়া দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে হাইড্রোজেনটা এই প্লাসের সাথে মাইনাস, আরেকটা পানি ধরে নাও, আরেকটা পানি লাগবে, 2 মোল পানি লাগে আসলে এখানে। তাহলে আরেকটা হাইড্রোজেন এর সাথে, এবং এই হাইড্রোক্সিল দুইজন মিলে আসলে কার সাথে? ক্যালসিয়ামের সাথে। সো এই বিক্রিয়া থেকে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে CH ট্রিপল বন্ড CH। সো তোমার এ যৌগ হচ্ছে আসলে এইটা, অন্যটা কিন্তু না। মানে জৈব যৌগটা এটা কি আসলে? অ্যাসিটিলিন। এর সাথে এই অ্যাসিটিলিনের সাথে যখন তুমি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করবা, তখন এটা আর অ্যালকেন পর্যন্ত যাবে না, অ্যালকিনে যে থেমে যাবে। তার মানে অ্যালকিনে যে যদি থেমে যায়, তাহলে থাকলে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। নিকেল বাই 180 দিয়ে করলে কিন্তু অ্যালকেন অবধি চলে যেত। আচ্ছা, তার মানে এটা হয়ে গেল তোমাদের সেইভাবে বি যৌগ, এটা হয়ে গেল তোমার এ যৌগ। এ যৌগটা অ্যাসিটিলিন আর বি যৌগটা হচ্ছে ইথিলিন। বলতেছে এ যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটি। অ্যাসিটিলিনের পলিমারকরণে কি উৎপন্ন হয়? CH ট্রিপল বন্ড CH। এটা যদি আমরা পলিমারকরণ করি, পলিমারকরণের টেম্পারেচারটা প্রায় 500 উচ্চ টেম্পারেচার হওয়া লাগবে, এবং লোহতপ্ত নলে 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি পলিমারকরণ করি, তৈরি হয়ে যাবে বেনজিন।
বেনজিন। এটা কিন্তু অসম্পৃক্ত যৌগ, এটা 3 মোল লাগে, বাট স্টিল একটা বেনজিন। এটা হচ্ছে তোমার এ যৌগ, এ যৌগর পলিমারকরণের মাধ্যমে তৈরি হলো বেনজিন। এটা এবং বি যৌগ, বি যৌগটা কি CH2 ডাবল বন্ড CH2, এটার অসম্পৃক্ততা একই নয়, একই নয়, এটা ব্যাখ্যা করতে হবে, বা বি যৌগের মতো নয়। কারণ বি যৌগের মতন সম্পৃক্ততা নয় কেন? কারণ বি যৌগ তোমার ব্রোমিন পানির সাথেও পরীক্ষা দেয়, প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথেও পরীক্ষা দেয়। আমরা জানি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথেও পরীক্ষা দিয়ে, আর ব্রোমিন পানির সাথে পরীক্ষা দিয়ে কি তৈরি করবে? ব্রোমিনের লাল পানিটা বিনষ্ট করবে, হ্যাঁ। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখন বিক্রিয়া দেয় তখন আসলে ইথিলিন গ্লাইকল তৈরি করে, তাই না? ইথিলিন গ্লাইকল তৈরি করে। এই যে এই জিনিসটা তৈরি করলো, এটাকে বলি আমরা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা, পানি পরীক্ষা বা ব্রোমিন পানি টেস্ট। আর এটা হচ্ছে আমাদের কি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে বিক্রিয়া, সেটাকে বলি হচ্ছে আমরা বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা বা বেয়ার টেস্ট। এবং দুইটাকেই বলতে পারি আমরা অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন দুইজনই দেয় অসম্পৃক্ততার পরীক্ষা। এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা, বা শেষ। কিন্তু এই বোথ রিয়াকশন বেনজিন কিন্তু আমাদের দিবে না। বেনজিনের সাথে তুমি হচ্ছে যে এই যে এখানে দিয়ে দাও ব্রোমিন পানি, নো রিয়াকশন। বেনজিনের সাথে তুমি দিয়ে দাও পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নো রিয়াকশন। শেষ, ডান। ক্লিয়ার জিনিসটা? বলো, বুঝতে পারছো না? তো এই জিনিসটা বলে দিলেই হয়েছে। এখন এটার কারণ যদি তুমি ব্যাখ্যা করতে চাও, যেটা একটা অ্যাডমিশন লেভেলের কোশ্চেন, যদি কারণটা ব্যাখ্যা করতে চাও তাহলে এখানে দিতে হবে এইটা অসম্পৃক্ত, বাট এটা বিশেষ ধরনের অসম্পৃক্ত। কেন? কারণ এখানে বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে অনুরণনশীল ইলেকট্রন, ঠিক আছে, এটাকে প্রতিস্থাপনীয় পাই ইলেকট্রনও বলা হয়। অনুরণনশীল ইলেকট্রন, কনজুগেশন যেটাকে বলে, এটা এখানে কিন্তু কনজুগেশন নাই ভাই, বাট এখানে কিন্তু ঠিকই কনজুগেশন আছে, বিষয়টা এরকম। ওকে, আচ্ছা, সো এটা কিন্তু কনজুগেশন আছে, এটা কিন্তু চাক্রিক। প্লাস এখানে কার্বন কার্বন যেটা বন্ধন দৈর্ঘ্য, সেটাও কিন্তু অন্যান্য দৈর্ঘ্যের তুলনায় একেবারে আলাদা, একেবারে মাঝামাঝি লেভেলের বন্ধন দৈর্ঘ্য। মানে আমাদের অ্যালকেনেটটা সব থেকে বেশি হয়, তারপরে অ্যালকিনেটটা হয় হচ্ছে 0.32 1.32 অ্যাংস্ট্রম এরকম, অ্যালকেনেটটা হয় 1.54 অ্যাংস্ট্রম, আর এই যে যেটা কার্বন কার্বন বেনজিনের বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তো এটা একেবারে মধ্যর দিকে হয়। এই বন্ধন, এই ডাবল বন্ড আর এই ডাবল বন্ড যদি সেম হইতো তাহলে তো বন্ধন দৈর্ঘ্য সেম আসতো, বাট সেম না। এগুলা দিয়েই কারণটা ব্যাখ্যা করা হয়। বাট তোমার এখানে ওগুলা লাগবে না, তুমি খালি এই জিনিসটা দেখাই দিলেই হয়েছে যে ওর অসম্পৃক্ততা একরকম, এরটা একরকম, এ বিক্রিয়া করে না, এ কিন্তু ঠিকই বিক্রিয়া করে। শেষ, উত্তর দেখাই তোমাকে, তাহলে বুঝতে পারবা। এই যে দেখে নাও, এই যে তুমি পেলা হচ্ছে বেনজিন, এটা বলে দিল, আর হচ্ছে ইথিন, ওই যে যেটা বিক্রিয়া দুইটা ডিকোড করে, ওটা তো করলামই। আচ্ছা, অসম্পৃক্ত তো ওইরকম ধরনের নয়, জারিত করে না। এই যে দেখো বেনজিন, ওরা ইয়ার বিক্রিয়া দেখাই নাই। ওই যে আমরা যে ধরো তোমাকে ওই ব্রোমিন পানি দিয়ে ওই ইথিনের বিক্রিয়া দেখাইলাম, ওরা ইথিন বা ইথিলিনের বিক্রিয়া দেখাই নাই, ওরা ডিরেক্ট খালি হচ্ছে এর বিক্রিয়া দেখাই দিছে যে এরা বিক্রিয়া করে না, যেহেতু ওর সাথে যেহেতু করে না, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ত, ওটা সাধারণ অসম্পৃক্ত না। শেষ। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো ঘ নাম্বার কোশ্চেন দেখি। এরপরে বলতেছে এ আর বি যৌগের মধ্যে কোনটি অম্লধর্মী? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের ভিতরে অম্লধর্মী হচ্ছে একমাত্র অ্যালকেন একগুলা অম্লধর্মী। অম্লধর্মী হচ্ছে ভাই মাথায় রাখবা অ্যালকাইন এক, অ্যালকাইন স্পেসিফিক্যালি অ্যালকাইন এক হইতে হবে, যে কোনো অ্যালকাইন হইলেও হবে না, অ্যালকাইন এক হচ্ছে একমাত্র অম্লধর্মী। এবং এটার পরীক্ষাগুলো হলো ধাতব সোডিয়াম, ধাতব সোডিয়াম পরীক্ষায় সে হাইড্রোজেন ত্যাগ করে, এটা হচ্ছে একটা। 2 নাম্বার পরীক্ষা হচ্ছে টলেন বিকারক, টলেন বিকারকেও সে হাইড্রোজেনটা দান করে। এবং 3 নাম্বার পরীক্ষা হচ্ছে ফেইলিং দ্রবণ, ফেইলিং দ্রবণ। এই 3টা পরীক্ষা তোমাকে জেনে রাখতে হবে। যে 3টা পরীক্ষা কিন্তু আমাদের কে, এই যে এ কিন্তু দিবে, কারণ এ হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এ কি আমার একটা অ্যালকাইন এক না? প্রথম এক সদস্য বিশিষ্ট অ্যালকাইন, এইতে আমার একটা অ্যালকাইন এক। আমি যদি এখন বলি বিউটাইন 2, ওটা কিন্তু অ্যালকাইন এক হইল না। বিউটাইন 2 মানে ডাবল বন্ডটা কোথায়? 2 নাম্বার কার্বনে, বাট হইতে হবে মাস্ট বি 1 নাম্বার কার্বনে, বিউটাইন এক, তাহলে হবে। প্রোপাইন, তারপরে হচ্ছে ইথাইন, এর জন্য তো 1 2 হওয়া সম্ভবই না, একই হবে, মাস্ট বি অ্যালকাইন একই হবে, প্রোপাইন ইথাইন, এটা বুঝতেছো? আচ্ছা, এটা কি CH2 ডাবল বন্ড CH2, সেটা অম্লধর্মী কিভাবে? এই যে হাইড্রোজেনটাকে ত্যাগ করতে পারে তাই। ধাতব সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া হবে তখন ও যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে NaC ট্রিপল বন্ড CNA, এরকম এটার একটা অধক্ষেপ তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাসটা উড়াই দিবে। টলেন বিকারকটা কি? অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট অ্যামোনিয়াযুক্ত, ঠিক আছে। তো এখানে যখন বিক্রিয়াটা ঘটে এই যে এর সাথে, তখন এটা কি তৈরি হয়? সিলভারের একটা অধক্ষেপ তৈরি করবে, মানে কার্বন C, এই যে সিলভার
সিলভার এটার একটা অধক্ষেপ তৈরি করবে, অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হবে, প্লাস হচ্ছে আমাদের এই যে কি বলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এই যে হাইড্রোজেন গ্যাস যে উড়ে যাচ্ছে এটা দিয়ে বুঝতে পারি। টলেন বিকারক বা মানে তারপরে ফেলিং দ্রবণটা কি, কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন। এর সাথেও যখন বিক্রিয়া করবে ভাই তখন সেম টু সেম এটারই কপার ভার্সনের অধক্ষেপ দিবে এবং বাকিটা হাইড্রোজেন উভল হবে। এই যে প্রথম একটা হাইড্রোজেনটা যে সে ত্যাগ করতে পারছে, দ্যাটস ওয়াই সে আসলে অম্লধর্মী, এটাই বোঝাচ্ছে। ওকে, তোমাকে যদি দেখায় তাহলে দেখতে পাবা এখানে তারা প্রথমে দেখাইছে যে সংকরণটা কি ঘটে। এটা হচ্ছে এসপি আর এস এর সংকরণ ঘটে, মানে সংকরণটা ঘটে হচ্ছে জাস্ট এই যে এসপি সংকরণ ঘটে, অনুপাত 1:2 ভাবে গঠিত হয়, নিউক্লিয়াসকে অধিক নিকটে টেনে আনে, তাই সহজে ইলেকট্রনটাকে মানে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করা সম্ভব হয়। এবং এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া তোমার দেখানো লাগবে, ওখানে যে অংশগুলো বলছে ওটা জরুরি না। এই যে দেখো আমার যখন সিলভারের সাথে বিক্রিয়া করতেছে তখন এটা এরকম, এটা দেখালাম। আর যখন আমাদের অ্যামোনিয়া যুক্ত এখানে কপার ক্লোরাইড দিছে, একই কথা, তুমি এটা কিউপ্রাস ক্লোরাইডও দিতে পারো, তুমি যদি চাও যে না ভাই আমি কপার সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন দিব তাও হবে, দুইটাকেই টলেন বিকারক বলা হয়। একটা এখানে ইউজ করা হবে আর একটা হচ্ছে আমাদের ওই ফর্মালডিহাইড বা হচ্ছে অ্যালডিহাইডকে শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওই জিনিসটাই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস। এই যে হাইড্রোজেন গ্যাস যে ইভলভ হচ্ছে, যে হাইড্রোজেনটা দেখো তো এখানে কি হাইড্রোজেন আছে আর নাই, হাইড্রোজেনটা ত্যাগ করতে পারছে, সেজন্যই সেটাকে বলা হয় হচ্ছে সে আসলে অম্লধর্মী। শেষ এই কথা। এই যে দেখো সোডিয়াম, ধাতব সোডিয়াম, এটা এই তিনটা বিক্রিয়া। ওকে, আচ্ছা এখন আরেকটা কেন না, কারণ এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই, এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করা যায় না, দ্যাটস ওয়াই সেটা অম্লধর্মী না। শেষ। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। পরের কোয়েশ্চেনটা আমাদের এরকম বলতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওজনীকরণ বিক্রিয়া সম্বলিত। আচ্ছা, তো যেটা বলছিলাম নেক্সট কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের ওজনীকরণ বিক্রিয়ার সাথে সম্মিলিত একটা কোয়েশ্চেন। সো রিভার্স ওজনীকরণ বিক্রিয়াটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন কাজের জন্য আসলে, ওই যে এমসিকিউ এর জন্য বেশ ভালো গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা দেখো বিক্রিয়াটাতে কি বলে, একটা N3 মানে কার্বন সংখ্যা 3 যুক্ত একটা কার্বনিল যৌগ, এটাই বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হইতে পারে না, কার্বনিল যৌগ কেন, কার্বনিল যৌগ তো ওখানে তৈরি হবে। N3 সংখ্যা বিশিষ্ট একটা আমাদের অ্যালকিন মানে CnH2n অ্যালকিন, এটা অন্তর্বর্তী যৌগ তৈরি হচ্ছে, তারপরে জিঙ্ক আর পানি যোগ করে এ এবং বি তৈরি হচ্ছে, এ এক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ। এখন যদি এটা বলে যে ভাই এটা তো অ্যালকিনও হইতে পারে অ্যালকাইনও হইতে পারে, কোনটা হবে অ্যাকচুয়ালি, মানে আমার তো দুইটাই ওজনীকরণ বিক্রিয়া দেয়। দেখো এখানে উত্তরে দেওয়াও আছে যে একটা কার্বনিল যৌগ তৈরি হয়েছে, যখন আসলে অ্যালকাইনকে করা হয় তখন আসলে কার্বনিল যৌগ তৈরি হয় না, তখন অ্যাসিড তৈরি হয়ে যায়, তাই না? কিন্তু যদি আমরা অ্যালকিনকে করি তাহলে শুধুমাত্র কার্বনিল যৌগ তৈরি হবে। ওকে, তার মানে এটা অ্যালকিন ফিক্সড, 3 কার্বন যুক্ত। চলো আমরা হচ্ছে টোটাল বিক্রিয়াটা লিখে ফেলে এটাকে একেবারে মানে ডিকোড করে ফেলি টোটালটা। আচ্ছা, তো যদি এটা আমি এরকম লিখি CH3 CH 3 কার্বন বিশিষ্ট, তো এটা লাভ নাই, এটাই হবে, এটা ছাড়া তার কোনো কিছুটা হইতে পারে না। এটার সাথে যখন আমরা বিক্রিয়া করাবো এটার সাথে বিক্রিয়া করতেছে হচ্ছে O3 ওজন সবসময় O3 বিক্রিয়া করতেছে ওজন CCl4 এর উপস্থিতিতে। ওজন সবসময় যে বিক্রিয়া করে যেখানে ডাবল বন্ড আছে, ওর যেখানে সব থেকে বেশি বন্ধন আছে আর ও দুইটা বন্ধনকে ভাঙতে পারে, তার মানে এখানে CH3 থাকলো, এখানে C, ওজন বিক্রিয়া করবে ভাই যে এরকমভাবে দুইটা বন্ধনকে সে ভেঙে দিছে, আর এই যে এখানে CH2 আছে এই যে এরকম। এরপরে এখানে একটা ঘটনা ঘটবে, এই যে ঘর বাড়ি তৈরি করছে না আমাদের স্যার, এটা বলতেন যে চ্যানেল আই তৈরি করে ওরা। দেখো এটা দেখতে কি চ্যানেল আইয়ের মতো, আসলে ওরকম আমার নিজেরও লাগে যে চ্যানেল আইয়ের মতো, তো চ্যানেল আই তৈরি করে আসলে। আচ্ছা এরপরে দেখো এখানে কোন কোন বিকারক যুক্ত করা হয়েছে, পানি এবং জিঙ্ক। জিঙ্ক যে কাজটা করবে এই অক্সিজেনকে নিয়ে বের হয়ে যায়, জিঙ্ক দিয়ে সে জিনিসটা তৈরি করে দিল যেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। ওটা রেখে দিলাম, সে আমাদের এ বা বি কেউ না। এই যে এই পার্টটা এক কার্বনযুক্ত একটা অ্যালডিহাইড বা কার্বনিল যৌগ তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের এ। বাদ বাকি এই পার্টটুকু আরেকটা কার্বনিল যৌগ তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের কি, এখানে একটা তো হাইড্রোজেন ছিল ভাই, এই যে হাইড্রোজেন ছিল একটা। আচ্ছা, সে হচ্ছে CH3 CHO। এই হয়ে গেল আমাদের বি যৌগ, এ হয়ে গেল আমাদের এ যৌগ, দুইটাকে পেয়ে গেছি আমরা। এ হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এ, বলে দিয়েছে এক কার্বন যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের সেই বি। ডিকোড করা শেষ। এ যৌগের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ লিখো। এ যৌগের কার, মিথানলের শনাক্তকরণ পরীক্ষা লিখতে হবে আমাদেরকে। মিথানলের শনাক্তকরণ পরীক্ষা কি কি আছে? আচ্ছা তুমি প্রথমে বিক্রিয়া ডিকোড করে দেখাইলা যে এ যৌগটা হচ্ছে তোমার মিথানল HCHO। মিথানলের শনাক্তকরণ পরীক্ষা আছে হচ্ছে দুইটা, অ্যালডিহাইডের শনাক্তকরণ পরীক্ষার মতন এক্স্যাক্টলি দুইটা। কি কি? এটা মিথানল কিন্তু মিথানল না। আচ্ছা, তো ওর বিক্রিয়া হচ্ছে একটা টলেন বিকারকের বিক্রিয়া, টলেন বিকারক, আর একটা ফেলিং দ্রবণ, একটা ফেলিং।
অ্যালডিহাইড যে বিক্রিয়াগুলো দেয় সেটাই। তো টলেন বিকারক মানে কি, যে HCHO এর সাথে যখন টলেন বিকারক বিক্রিয়া করবে, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, হ্যাঁ অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট এ যখন বিক্রিয়া করবে তখন যে জিনিস তৈরি করবে, কি কোনটা জিনিস তৈরি করবে, এটা কিন্তু জারক। তাহলে এটার আসলে HCOO, এই যে এটা আসলে একটা জারক, জারক হয়ে যাওয়ার কারণে এখানে অবশ্যই জারণ হয়ে যাবে বিক্রিয়াটাতে। দেখো আমি তোমাকে এখানে যদি দেখাই, তাহলে দেখো টলেন বিকারক যুক্ত করলাম, এই যে অ্যাসিডের লবণ তৈরি করছে, বুঝছো? এই জিনিসটাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু জারক। তো এটা যদি জারণ হয়ে যায়, এটা কি অ্যাসিড তৈরি হবে না? অ্যাসিড, HCOO, এটার অ্যাসিড, এটা লবণ তৈরি করবে কে? এই যে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন দিয়ে লবণ তৈরি করলো, প্লাস সিলভারের অধক্ষেপ পড়ে যাবে, হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে বাকিটুকু অ্যামোনিয়াম নাইট্রেট, NO3, আবার নাইট্রোজেন গ্যাসও কোথাও তৈরি হয়, যেটাই ইচ্ছা দেখাতে পারো। এই যে সিলভারের অধক্ষেপ দেখে, এটার একটা সিলভার কালারের অধক্ষেপ পড়বে, এর পিপিটি বা প্রিসিপিটেট বা অধক্ষেপ দেখে আমরা বুঝতে পারি যে এখানে আমার কে আছে, এই যে এই অ্যালডিহাইড আছে কোনো, এবং সেটা ফর্মালডিহাইড। আবার ফেলিং দ্রবণ দিয়ে যদি সেম বিক্রিয়াটা আমরা দেখাই, ফেলিং দ্রবণ কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা যদি তুমি দেখাও, তাহলে এখানে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে এই যে HCOONA, সোডিয়ামের লবণ, প্লাস হচ্ছে কপার অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হবে, কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হবে বলা যায়। আর এই যে এখানে আবার আমাদের এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে পানি, এই জিনিস এর অধক্ষেপ তৈরি হবে এখানে। এই দুইটা বিক্রিয়া দেখাই দিলেই হয়ে গেল তোমার এখানকার। দেখো একটাই দেখাইছে, যার একটা কপার হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার লবণ, কপার অক্সাইডের লালচে বর্ণ, আর পানি, শেষ। বোঝা গেছে? এটা হচ্ছে ফেলিং দ্রবণ, এটা হচ্ছে টলেন বিকারক দিয়ে পরীক্ষা, এই দুইটাই দেখানোর কথা ছিল। ওকে, এরপরে যদি দেখো পরের কোশ্চেনটা, ঘ নাম্বার যেটা বলে A আর B যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? হ্যালোফর্ম বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে, হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় আমি সেটা লিখতেছি। দুইজন পাবলিক দিতে পারে। একটা হচ্ছে কার্বনিল যৌগ, কারা দেয় এটা প্রথমে কথা, কারা দেয়। আগে কিন্তু আমি এখানে বিক্রিয়াও লিখতেছি না, আমি খালি লিখতেছি কারা দিবে, কারা দেয়। আচ্ছা, কার্বনিল যৌগ যাদের মাঝে মিথাইল কার্বনিল গ্রুপ থাকবে, CH3C+O, এই যে মিথাইল কার্বনিল গ্রুপ, এই গ্রুপটার দিকে লক্ষ্য করো, দেন বুঝো এই গ্রুপটা কি করা হয়েছে। মিথাইল কার্বনিল গ্রুপ, মিথাইল কার্বনিল, তারা কিন্তু দিবে। কি তৈরি হয় না তৈরি হয়, কার সাথে বিক্রিয়া করে সেটাতে পরে যাচ্ছি, বাট তারা দিবে। এছাড়াও অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল, কার্বনিল মানে অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, যার ভিতরে এই জিনিসটা থাকবে, যে CH3 তারপরে C+, এটা যার ভিতরে থাকবে, এদিকে কি থাকলে এটা দেখার কিচ্ছু নাই, যার ভিতরে এটা থাকবে তারাই দিবে, শেষ। ওকে, এরপরে অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল যাদের জারিত করলে, যাদের জারণ করলেও এই যে এই গ্রুপটা তৈরি হতে পারে, CH3C+O, মানে এই গ্রুপটা তৈরি হতে পারে, তারা দিবে। এই জন্য কিন্তু ইথানল দেয়, এই হচ্ছে কথা, এরা দিবে। এখন এই বিক্রিয়াটা কি তৈরি হয়, চলো সেটার কথা জানি। এই বিক্রিয়াটাতে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে যে তীব্র ক্ষারের উপস্থিতিতে পলিহ্যালোজেনে একটা অ্যালকেন তৈরি হয়। তীব্র ক্ষার থাকার জন্য একটা হচ্ছে যে জারণ হয়, আমি তোমাকে বুঝাচ্ছি। তীব্র ক্ষার থাকায়, আচ্ছা এটাতে একটু পরে যাই। আমার এ আর যে বি ছিল, এ ছিল হচ্ছে ভাই HCHO, আর বি ছিল হচ্ছে CH3CHO। তাহলে বলো তো কে দিবে? তুমি আগে এটা বের করে দাও তো আমাকে, কে দিবে? অবশ্যই সঠিক উত্তরটা বি আসা উচিত না? এর কাছে তো আছে, এর কাছে কি এই গ্রুপটা আছে? নাই, এটা তো বন্ধনটা হচ্ছে এমন, এটার বন্ধনটা কেমন, CH3C+OH, এরকম না? তার মানে এই যে দেখো তো, এটা কি মিথাইল কার্বনিল গ্রুপটা এখানে পাচ্ছি না আমরা, এই যে মিথাইল কার্বনিল গ্রুপ, মানে ও দিবে ঠিকই, তার মানে কি বি দিবে। আচ্ছা, এরপরে চলে আসো, কি তৈরি হয়? তীব্র ক্ষার থাকায় একটা পলিহ্যালোজেনে অ্যালকেন, হ্যালোফর্ম কিন্তু, মানে হ্যালোজেন যুক্ত করতে হবে, পলিহ্যালোজেনে অ্যালকেন, প্লাস ওই অ্যাসিডের ওই কার্বন যুক্ত, হ্যাঁ মানে একটা দিয়ে পলিহ্যালোজেন অ্যালকেন তৈরি হবে। আমি তোমাকে বোঝাচ্ছি, এই যে এখানে দেখো, এখানে কতটুকু কি আছে এটা দেখার কিচ্ছু নাই। তুমি একটা জিনিস সিম্পল মাথায় রাখবা, যে এই পার্টটুকু থেকে একটা পলিহ্যালোজেন অ্যালকেন তৈরি হয়ে যাবে, এক কার্বন যুক্ত একটা পলিহ্যালোজেন অ্যালকেন। এখানে যত বড় থাকলো ওইটার অ্যাসিডের লবণ, এখানে যত বড় যাই থাকুক না কেন ওইটার অ্যাসিডের লবণ,
এখানে যত বড় থাকে ওই অ্যাসিডের লবণ আমি দেখাচ্ছি। ওকে, যদি আমরা এটা করতে চাই তাহলে জিনিসটা কেমন থাকবে দেখো, এই যে এই গ্রুপটা ধরো বিক্রিয়াটা দিচ্ছে CH3C⁻OH। এখানে এই যে এই গ্রুপটা আছে না, এই গ্রুপটা তো আছে, এই গ্রুপটা এই বিক্রিয়াটা দিচ্ছে। এই বিক্রিয়াটা কেমন হবে, ধরো আয়োডিনের সাথে বিক্রিয়া করলে সেটা আয়োডোফর্ম হয়ে গেল, ক্লোরিনের সাথে করলে ক্লোরোফর্ম, ব্রোমিনের সাথে করলে ব্রোমোফর্ম, হ্যালোজেনের সাথে করলে হ্যালোফর্ম। আচ্ছা, এই বিক্রিয়াটাতে এখন যেটা হবে সেটা হচ্ছে আয়োডিন কার উপস্থিতিতে বিক্রিয়াটা করাবো, গাঢ় ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাবো। বিক্রিয়া যদি ঘটায় তাহলে থাকবে হচ্ছে এই যে যেটার কথা বললাম, এটা দেখে নাও, এই যে এটা তো সব জায়গাতেই যেই মানে এই গ্রুপটুকু তো থাকবে, যে এই গ্রুপটুকু থাকবে না, হ্যালোফর্ম বিক্রিয়া হইলেই থাকবেই। তার মানে এই যে এক কার্বন যেটা, এই কার্বন থেকে একটা পলিহ্যালোজেন অ্যালকেন তৈরি হবে। পলিহ্যালোজেন অ্যালকেন মানে 3টা হ্যালোজেন থাকবে। হ্যাঁ, সো 3টা যদি হ্যালোজেন থাকে তাহলে কি এরকম থাকে না ভাই, CHI3 থাকলো। তারপরে বাকি যে অংশটুকু থাকলো, হ্যাঁ মানে এই যে এটারই যে বাকি অংশটুকু থাকলো, এই যে এটা যদি আরো বড় থাকতো, মানে এখানে হাইড্রোজেন না হয় CH2 যত বড়ই থাকুক না কেন, ওখানে যত কার্বন থাকবে সেই কার্বন যুক্ত একটা অ্যাসিডের সোডিয়াম লবণ, এই যে গাঢ় সোডিয়াম দিছি না, সেটা সোডিয়াম লবণ। তাহলে যদি এখানে তো এক কার্বনই আছে, তার মানে এখানে এক কার্বন যুক্ত একটা অ্যাসিডের সোডিয়াম লবণ, শেষ। CH3I3 তারপরে হচ্ছে সোডিয়াম লবণ হয়েছে। ওকে, এরপরে কি থাকবে ভাই, পানি, এই শেষ। তুমি যদি বলো যে ভাই সোডিয়াম আয়োডাইড তৈরি হবে কিনা, তৈরি হবে সোডিয়াম আয়োডাইড। এই হচ্ছে তোমার পলিহ্যালোজেন অ্যালকেন এই বিক্রিয়াটা, ঠিক আছে, এটাকেই বলা হয় হ্যালোফর্ম বিক্রিয়া। এখন এখানে বলো যদি আমার এই গ্রুপটা এখানে বিক্রিয়া করে এই CHO, এ কি আমার এই বিক্রিয়াটা দিবে, উত্তরটা হচ্ছে না, উত্তরটা হলো না, উত্তর হচ্ছে নো রিঅ্যাকশন। শেষ, এতটুকুই কথা তোমাকে লিখতে হবে। এই যে থিওরিটিক্যাল কথাগুলো এখানে বলে দিলাম, এই থিওরিটিক্যাল কথা যেখানে এখানে বলে দিয়েছি, কি তৈরি হবে না তৈরি হবে এটা না লিখে যদি তুমি বিক্রিয়া দেখিয়ে দাও, নো প্রবলেম, হবে, কোনো সমস্যা নেই। আর তারপরে এই কথাটুকুই, এই বিক্রিয়াটুকুই। চলো আমি তোমাকে উত্তরটা দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো বিক্রিয়া, আয়োডিন বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, আয়োডোফর্ম বিক্রিয়া, এই যে এটার লবণ, ওটার অ্যাসিডের লবণ সোডিয়াম আয়োডাইড, পানি তৈরি হয়েছে, বাস শেষ। তুমি যদি বলো ভাই বিক্রিয়া কি সমতাকরণ করা লাগবে, উত্তরটা হচ্ছে জরুরি না, মেজর প্রোডাক্ট লিখলে পারলেই হয়েছে। তুমি যদি এখানে পানি নাও লিখো তাও কোনো প্রবলেম নাই, মেজর প্রোডাক্ট, এই দুইটা মেজর প্রোডাক্ট এখানকার, এটা লিখতে পারলেই হয়েছে। ওকে, সো হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে এই কথাটা, এই যে দুইটা কথা এখানে দেওয়া আছে, দেখো মিথাইল কার্বনিল গ্রুপ বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় হ্যান তেন। ওকে, সো আশা করি বুঝতে পারা গেছে। এবং এই যে আমার বিক্রিয়াটা দিবে না, এই যে এই আমার দিয়ে দিল, হ্যাঁ মানে এখানে তো কার্বন হবে না ভাইয়া, এখানে একটু যে কার্বনটাকে সরাই দিই আমরা, কার্বন না, হ্যাঁ শুধু এই CHO, এটা যে আমার যে বিক্রিয়াটা দিবে না, নো রিঅ্যাকশন, এটাই দেখাইছে এখানে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেন যদি আমরা আলোচনা করি, নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে এই একটা যৌগ মানে একটা সিরিজ বিক্রিয়া দেওয়া আছে, আবার এটাকে ডিকোড করতে হবে, গরম লাগতেছে একটু এসি দিয়ে দিই, হ্যাঁ এটা সিরিজ বিক্রিয়া দেওয়া আছে, এটাকে ডিকোড করতে পারতে হবে। আচ্ছা, এখানে বলে যে গ নাম্বারে বলতেছে বি যৌগের সাথে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া করাটা একটা খুবই বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, লাল ফসফরাসের উপস্থিতিতে HVZ বিক্রিয়া বলা হয়। হ্যাঁ আচ্ছা যাই হোক, আর তারপরে হচ্ছে A আর C যৌগের পারস্পরিক রূপান্তর। প্রথমে তাহলে ABCD এগুলো সবাইকে ডিকোড করতে পারতে হবে, চলো আগে ডিকোড করে ফেলি। প্রথমে যে যৌগটা আছে সেটা হচ্ছে আসলে একটা বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ COONA, ভালো কথা। এর সাথে যখন আমরা বিক্রিয়া করাইছি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ক্ষারের বিক্রিয়া করাচ্ছি, তখন আসলে আমি এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করাচ্ছি, আর কিচ্ছু না, ক্যালসিয়াম অক্সাইড, এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করাচ্ছি। এখানে কি বিক্রিয়ার মেকানিজমটা ঘটে, বাচ্চাকালের বিক্রিয়া এটা আমাদের, এই যে এই সবাই এখানকার এ মিলে তোমাকে যে জিনিসটা তৈরি করে দিবে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। কি তৈরি করে দিবে বলো, সোডিয়াম Na2CO3 সোডিয়াম কার্বনেট, প্লাস এই হাইড্রোজেনটা যে সুন্দর মতন যুক্ত হয়ে যাবে ওখানে, এই যে হাইড্রোজেনটা আছে না, এটাই যে যুক্ত হয়ে যাবে হচ্ছে এখানে। তাহলে ওখানে থাকলো কি, আসলে থাকলো কি ভাই বলো, বেনজিন থাকলো, বেনজিন থাকলো, প্লাস ক্যালসিয়াম অক্সাইড ছিল, এটা থেকে যাবে। এবার ওই বেনজিন ওটাই হচ্ছে আমাদের এ, তার মানে একে পেয়ে গেলাম, এ হচ্ছে আমাদের কি বাবা জীবন, এ বাবা জীবন। এরপরে এটাকে আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে CH3Cl মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া করতেছি, যেটা কি তৈরি করার বিক্রিয়া, টলুইন তৈরি করার বিক্রিয়া। ওকে চলো, ওই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ওই বিক্রিয়াটা কি তৈরি করতেছি আসলে, CHCl3, এটা আমরা দিচ্ছি হচ্ছে CH3Cl, আর হচ্ছে কার উপস্থিতিতে, অনাদ্র বা ড্রাই LCl3 এর উপস্থিতিতে। তাহলে এখানে কি তৈরি হবে, এই জিনিস তৈরি হবে, টলুইন তৈরি হলো।
ওই টলুইনকে আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে লৌহ নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে, এটা কিন্তু নাইট্রেশন করি নাই, নাইট্রেশন করলে সালফিউরিক অ্যাসিড থাকতো, অক্সিডেশন করছি আসলে। অক্সিডেশন করলে টলুইনকে অক্সিডেশন করলে এবং এখানে যদি কার্বন যুক্ত থাকে ভাইয়া, এরকম যে কাউকে অক্সিডেশন করলে এখানে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। অক্সিডেশন করলে এখানে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তো এখন আমাদের দরকার হচ্ছে শেষ এই জিনিসটাই। এখন বলছিল যে বি যৌগের সাথে, মানে এটা বি যৌগ কোনটা আমাদের, এটা না, এটা হচ্ছে আমাদের সি, এ হচ্ছে আমাদের বি। এই যে বি যৌগ টলুইন, এর সাথে যদি আমরা কি করি, ফুটন্ত অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া করাই, তাহলে কি তৈরি হবে সেটাই সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। ওকে, চলো আমরা দেখি। বি যৌগ আমরা পেয়ে গেছি, এটা কিন্তু বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া এবং ফিক্সড বিক্রিয়া। বি যৌগ এটা ডিকোড করে প্রথমে লিখে দিলা যে বি যৌগটা কি হলো। বি যৌগ হচ্ছে টলুইন। এই যে টলুইনের সাথে যদি আমরা কি করি, ক্লোরিন যোগ করি ফুটন্ত অবস্থায় মানে হচ্ছে লাল ফসফরাসের উপস্থিতিতে, এটা আসলে লাল ফসফরাসের উপস্থিতিতে ফুটন্ত অবস্থায়, মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাউট প্রায়, তাহলে এখানে যে জিনিসটা তৈরি হবে, টলুইন হচ্ছে আমার আসলে অর্থপ্যারা নির্দেশক, বাট এখানে ক্লোরিনটা যে ওই বেনজিনের বলয়ে যুক্ত না হয়ে শিকলে যুক্ত হবে, CH2Cl তৈরি হবে, প্লাস তৈরি করবে HCl। দেখছো এই বিক্রিয়াটা, এদের কিন্তু প্রত্যেকটারই বৈশিষ্ট্যমূলক নাম আছে, আমি নামটাতে যাচ্ছি। আবার যদি এখানে সেম টু সেম আমরা বিক্রিয়ক দেই, ক্লোরিন যোগ করি, ওই যে লাল ফসফরাস রেড ফসফরাসের উপস্থিতিতে সেম টু সেম, আবার আরেকটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে CHCl2 তৈরি হবে, প্লাস HCl তৈরি হবে। বুঝছো, সেম টু সেম এগেইন যদি এই বিক্রিয়াটা আমরা দেই, প্লাস ক্লোরিন যদি যুক্ত করি ভাইয়া, ধরুন আমরা প্লাস ক্লোরিন যুক্ত করলাম রেড ফসফরাসের উপস্থিতিতে এবং টেম্পারেচারটা অবশ্যই এরকমই, তখন এখানে তাহলে কি তৈরি হয়ে যাবে, সবগুলা রিপ্লেস হয়ে আমাদের CCl3 তৈরি হয়ে যাওয়ালো এবং HCl তৈরি হইলো। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্যমূলক যে যৌগ পাইলাম আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে এদের স্পেসিফিক নাম আছে, নামগুলো বলতে পারাটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি কাজ এখানকার। বুঝছো, সব থেকে বেশি জরুরি কাজ হচ্ছে এদের নামগুলা বলতে পারা। এর নাম বলতে পারা, নাম বলতে পারতে হবে। কি কি নাম তাদের চলো দেখি। এটা যেটা, এটা মাথায় রাখবা, বেনজাইল ক্লোরাইড, জিনিসও বড় নামও বড়, বেনজাইল ক্লোরাইড। কেন বড় বলতেছি, কারণ দেখো এখানে সব থেকে বেশি যৌগটুকু আছে, কার্বন হাইড্রোজেন সব বেশি, ক্লোরাইড। পরেরটা আরেকটু ছোট হয়েছে, তারপরটা সব থেকে ছোট হয়েছে, তার মানে নামের ক্রমটাও সেরকম থাকবে, বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড। এটার নাম কি, বেনজাল ক্লোরাইড, এটার নামটা কি ভাই, বেনজো ক্লোরাইড। শেষ। বুঝছো জিনিসটা, আশা করি বুঝতে পারা গেছে, খতম। ওকে, চলো ঘ নাম্বারে কি বলছে আমাদেরকে। ঘ নাম্বারে বলছিল এ আর সি। এ মানে ছিল হচ্ছে আমাদের বেনজিন, সি মানে ছিল হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড। খুবই সহজ, এদের পারস্পরিক রূপান্তর, ধরো এ থেকে যদি তুমি এই যে এই বিক্রিয়া দিয়ে চাও, তাহলে তো এ থেকে সি হয়ে গেল, ওটা তো বুঝছোই, মানে এ থেকে সি গেলাম। পারস্পরিক রূপান্তর মানে কি, এ থেকে সি যেতে হবে, সি থেকে এতে আসতে হবে। ধরো এখানে ছিল হচ্ছে আমাদের বেনজিন, প্লাস আমি কি করছি, CH3Cl যোগ করছি, কার উপস্থিতিতে, ACl3 উপস্থিতিতে। তাহলে আমাদের কি চলে আসলো, টলুইন। এখন এখানে আমি দিলাম হচ্ছে ভাইয়া, এখানে আমি দিলাম হচ্ছে কাকে, ওই যে জারণ করলাম নাইট্রিক অ্যাসিড দিয়ে, জারণ করলাম, কি পেয়ে গেলাম আমি, বেনজোইক অ্যাসিড। এটা হয়ে গেল আমাদের সি যৌগ, বেনজোইক অ্যাসিড। এ হচ্ছে আমাদের এ যৌগ, এ হচ্ছে আমাদের সি যৌগ। এ থেকে সি, যেটা আমাকে উদ্দীপক দিয়েছিল সেটাই। আবার এটা থেকে এটা যদি যায়, খুবই সহজ, কিভাবে যেতে পারবা বলো তো, সিম্পল। এখানে হচ্ছে টেনে দাও, এটাকে যদি আমি এখন একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাই, খালি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে কি হয়ে যাবে, লবণ পানি তৈরি হয়ে যাবে না, পানি তৈরি করলো এবং প্লাস কি তৈরি করলো, COONA,
সব থেকে সহজ বোধহয় এটা দিয়ে রাখছে। এই যে সি ডাবল এন এ, এখন সি ডাবল এন এ পেয়ে গেছে, এটা থেকে বেনজিন যেতে গেলে কি বিক্রিয়া তো দেওয়াই আছে এখানে, তোমার এত খাটাখাটনিও করতে হবে না। তাহলে এখান থেকে এখানে চলে যেতে পারো তুমি কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। শেষ। এই যে সি থেকে এ থেকে সি, সি থেকে এ, খতম। এটুকুই ছিল তোমার এখানকার বিক্রিয়া, বুঝছো কি? এটা থেকে এটা, এটা থেকে এটা, খতম, টাটা, বাই বাই, গয়া। বুঝা গেছে? ওকে, এই ঠিক আছে। চলো আমি যদি তোমাকে উত্তরটা দেখাই তাহলেও দেখতে পারবা সেম টু সেম। এই যে দেখো টলুইন, টলুইন থেকে প্রথমে পেয়েছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড পাইছে যেরকমটা আমরা পাইছিলাম বেনজোইক অ্যাসিড। এরপরে বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েটকে ফার্দার এটা দিয়ে বিক্রিয়া করা বেনজিন। শেষ, কাহিনী শেষ। ক্লিয়ার? চলো আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা উত্তর করে ফেলি, সেটা হচ্ছে এইটা। এটা আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা যথেষ্ট ট্রিকি কোয়েশ্চেন। এখানে ওজনীকরণ যুক্ত আছে, আবার অ্যালকিনের অংশগুলো যুক্ত আছে। এই কোয়েশ্চেনটাকে দেখো কি বলে। একটা যৌগ, সেটা দুই ধরনের বিক্রিয়া দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একস সলিউশনের বিক্রিয়া, আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের আমার অ্যালকোহলীয় সলিউশনের বিক্রিয়া। ওজন যোগ করে এখানে এম আর এন দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে ওজনীকরণ করার পরে। একবারে ওজন যোগ করছে, তারপরে হচ্ছে একটা স্টেপ বাদ দিয়ে জিঙ্ক পানি একবারে যোগ করে দিছে। খুবই ভালো কথা। চার্জ আসিস বাবা? আছে, ঠিক আছে, ওকে। এবার এ যৌগটাকে দেখো, এই যে শুরুর যৌগটা সেটা ছিল কি C4H9X, মানে 4 কার্বন যুক্ত একটা হ্যালোজেনো কার্বন, হ্যালোজেনো অ্যালকেন যাকে বলে। আচ্ছা, এম হচ্ছে 3 কার্বন যুক্ত কার্বনিল যৌগ এম, এটা 3 কার্বন যুক্ত কার্বনিল যৌগ, এবারে ফিক্সড বলে দিছে এটা 3 কার্বন যুক্তই হবে। আর এটা হচ্ছে 1 কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত। আবার এখানে একটা কথা, যা টলেন বিকারকে বিজারিত করে না। দেখো ট্রিকটা কেমনে খাটাইছে, ডিকোড করতে পারাটা হচ্ছে সব থেকে জরুরি। তারপরে গ আর ঘ খুবই সহজে উত্তর করে ফেলতে পারবো আশা করি। প্রথমত দেখো আমি আবার বলি কি বুঝাইছে। এমটা এটা একটা যৌগ বলছে, এখন C4H9X এটাকে তুমি যে কোনো একটা সমাণু নিতে পারো, মানে অ্যালকাইন 1 ধরতে পারো, অ্যালকাইন 2, অ্যালকাইন 3, 1 কার্বন মানে 1 ডিগ্রি অ্যালকাইন, 2 ডিগ্রি অ্যালকাইন, 3 ডিগ্রি অ্যালকাইন, যে কোনোটা ধরতে পারো। যে কোনোটাই কি হবে উত্তর? না, ফিক্সড একটা হবে। কিভাবে পারবা সেটা? এই যে উদ্দীপকটাকে ডিকোড করো একটু। দেখো উপরটা দিয়ে ডিকোড করার কোনো উপায় নাই, কারণ ইনফরমেশন দেওয়াই নাই, নিচে দেওয়া আছে। এটা এম কে বলতেছে, এম যেটা এটা 3 কার্বন যুক্ত কার্বনিল যৌগ, কিটোন অথবা অ্যালডিহাইড। কিন্তু এটুকু মানে কিটোন বা অ্যালডিহাইড, বাট এখানে বলে দিছে যা টলেন বিকারকে বিজারিত করে না, মানে অবশ্যই এটা কি কিটোন, অবশ্যই কিটোন করে না। তাহলে 3 কার্বন যুক্ত কিটোন মানে কি হবে ভাই? CH3 C ডাবল বন্ড ও CH3, এটা হবে। ওকে। আর আরেকটা যেহেতু এটা টোটালে যেহেতু 4টা কার্বন, মানে আরেকটা অবশ্যই ফিক্সড 1 কার্বন যুক্ত, নিশ্চয়ই কোনো অ্যালডিহাইড মানে কিটোন হইতে পারে না, তার মানে এটা অ্যালডিহাইডই হবে। শেষ। এই দুইটা যদি যৌগ হয় তাহলে ওই দুইটা থেকে যাকে ওজনীকরণ করলা সেটা বের করার উপায়টা হচ্ছে রিভার্স ওজোনালাইসিস। হ্যাঁ, তো রিভার্স ওজোনালাইসিসটা খুব সহজ। রিভার্স ওজোনালাইসিসের ইজিয়েস্ট উপায় হচ্ছে দুইজনকে অক্সিজেন দিয়ে মুখোমুখি করে লিখা, অক্সিজেন মুখোমুখি করে লিখা। দেখো আমি লিখলাম, মানে আমি কিউকে বের করতেছি, দেখো কিভাবে অক্সিজেনকে মুখোমুখি করে লিখছি। তারপরে এখান থেকে 1 মোল অক্সিজেন তৈরি করতে হবে, সেটার জন্য একটা লাগে হচ্ছে আমাদের 1 মোল অক্সিজেন তৈরি করার জন্য কি লাগে? দুইটা অক্সিজেন লাগে, একটা ডাবল বন্ড লাগে। ওকে, তাহলে এটা যদি বাকিটুকু যুক্ত করে দিব, তার মানে CH3 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের কিউ। কোন কিউ রে ভাই? এটা কিউ। দেখো তার মানে তুমি একটা জিনিস বোঝো খালি, যে এখানে এই যে অ্যালকিনটা তৈরি হয়েছে, এই অ্যালকিনটা কিন্তু একটা শাখাযুক্ত অ্যালকিন, এটা কিন্তু সিম্পল অ্যালকিন না। সিম্পল অ্যালকিন না হলে এটা নিশ্চয়ই কোনো সিম্পল হ্যালোজেন অ্যালকেন হইতে পারে না, শাখাযুক্তই হবে। এখন শাখাযুক্ত কোনটা হবে সেটা চলো বুঝি। শাখাযুক্ত হইতে পারে একমাত্র কম্বিনেশন কোনটা? CH3CX CH3CH3। দেখো তো ভাইয়া, এইটা যদি না হয় তাহলে আর কোনোটা কি হওয়া সম্ভব? এখন এটা হলো আমি কেমনে বুঝলাম? যখন এটা প্রতিস্থাপন বিক্রিয়া করলো, প্রতিস্থাপন বিক্রিয়া যখন করেছে তখন আসলে কি ঘটেছে? এখান থেকে একটা হাইড্রোজেন, মনে করো এখান থেকে একটা হাইড্রোজেনকে নিছে, এই যে এক্সকে নিছে, এটা বের হয়ে এইচ তৈরি করছে। হ্যাঁ, আর এই যে বাকি অংশটুকু যুক্ত হয়ে গেছে, বাকি অংশটুকু যুক্ত হয়ে গেলে কি থাকে? যেরকম থাকে না CH3C, তারপর উপরে ধরো CH3 ছিল, এটাকে নিচে এরকম ভাবে CH3 রাখলাম। এখানে যেহেতু এটা বের হয়ে গেছে, তার মানে তাদের মাঝে ডাবল বন্ড হয়ে গেছে, আর এই যে CH2 হয়ে গেছে। দেখো তো ওটাই কি এটা হয়েছে না? হয়েছে কি হয়েছে না? তার মানে অবশ্যই যে এটা ডিকোড করতে পারা শেষ আমার, সেটা হচ্ছে এ নাম্বার, এবং এ নাম্বারটাকে এ নাম্বারটা হচ্ছে এই। বুঝছো ডিকোডটা কেমনে করা গেল? এমনে ডিকোড করতে পারতে হবে, ঠিক আছে? এই মানে ও তো আর এ না আমার, সরি,
এ কে, এই যে এ নিশ্চয়ই, কারণ পলিহ্যালোজেনও মানে আমার তো হ্যালোজেনো অ্যালকেন, সেটা হচ্ছে এই, আর কিউ তো হচ্ছে এটা, এটা তো আমি এখানে ডিকোড করতে পারছি, এটা এখানে, তাহলে এই আবার কি হবে, পি আবার কি হবে, কিছুই না, যেখানে এক্স আছে সেখান থেকে সরে ওখানে হাইড্রোক্সিলটা যুক্ত হবে, মানে 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল হবে। তার মানে আমি পেয়ে গেলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের এ, এটা বা এটা এই দুইটাই হচ্ছে আমাদের আসলে কি কিউ, এম আর এন কে, এটা হচ্ছে আমাদের এম ভ্যা, এটা হচ্ছে আমাদের এন। আচ্ছা, একমাত্র পি পাওয়া বাকি আছে, সো পিটা হবে হচ্ছে এক্স্যাক্ট এরকম, যে ওই যে সিএইচ থ্রি সিওএইচ সিএইচ থ্রি সিএইচ থ্রি, 3 ডিগ্রি একটা অ্যালকোহল, এটা হয়ে গেল আমাদের পি। শেষ। এবার বলতেছে গ্রিগনাট বিকারক থেকে উদ্দীপকের পি যৌগটি কিভাবে তৈরি করব। গ্রিগনাট বিকারক থেকে পি যৌগ তৈরি করব। গ্রিগনাট বিকারক থেকে পি যৌগ তৈরি করার মানেটা কি? তাহলে তোমাকে প্রথমে আগে সব কিছু এই যে ভেঙে চুরে এটা লিখে টিখে এখানে প্রথমে এ বের করতে হইলো, এ থেকে পি বের করবা ভাইয়া, গ নাম্বারই কিন্তু কাজ অর্ধেকের বেশি শেষ, বুঝছো? এটাই কিন্তু মেইন কাজ। আমি তোমাকে দেখাই যদি একটু দেখো, ওরা প্রথমে উদ্দীপকের বিক্রিয়া পূর্ণ করে পায়, এই যে এটাকে, এই যে এটা যে ধরে নিল, এটা কি এমনি এমনি ধরবে না, নিশ্চয়ই এটাকে ট্রিক খাটাই ধরতে হয়েছে। এটা হচ্ছে তোমার তাহলে পি, এই যে পি, পি এখন যদি আমি গ্রিগনাট বিকারক থেকে পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কিছু না, খুবই সিম্পল কাজ করতে হবে, চলো আমি দেখাই ফেলি। তাহলে আমাদের এ আমরা পাচ্ছি হচ্ছে, এ তো আমার লাগবে না, আমার ডিরেক্ট পি লাগবে খালি, চলো আমরা পিটাই লিখি। পি আমরা পাচ্ছি হচ্ছে 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল, 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল, এটা এটা হচ্ছে আমাদের কে পি, এই হলো সেই আমাদের পি, এটা 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল। খুবই ভালো কথা, আমরা এটা লিখে ফেলছি। ওকে, এখন যদি আমি তোমাকে যাই যে এটা আমার অ্যালকোহলটা, এটা আমরা গ্রিগনাট বিকারক থেকে কি পাবো? গ্রিগনাট বিকারক মানে কি আর এম জি এক্স, আর না, এটাকে যদি সিএইচ থ্রি দেই তাহলে সব থেকে ভালো হয়, সিএইচ থ্রি এম জি তারপরে এক্স হ্যালোজেন। এর সাথে আমরা জানি যদি ফর্মালডিহাইড যুক্ত করি তাহলে পাওয়া যায় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, যদি ইথানল যুক্ত করি তাহলে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল, এবং যদি প্রোপানন যুক্ত করি তাহলে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। যেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তার মানে আমাকে মাস্ট প্রোপাননই যুক্ত করতে হবে বা কোনো কিটোনই যুক্ত করতে হবে। যেহেতু কার্বন সংখ্যা প্রোপাননের সাথে মেলে, 4টা কার্বন আছে না এখানে, একটা 3টা প্রোপানন থেকে, তাই আমরা প্রোপানন যোগ করব। এখন এইখানে মেকানিজম কেমনে ঘটে চলো দেখাই, ইজি জিনিস, চলো ইজি করে মনে রাখি। ম্যাগনেসিয়ামটা সবসময় +2 যোজনী, হাইড্রোজেন হচ্ছে -1, তার মানে এই টোটাল যোজনীটা হয় হচ্ছে কত হবে +1, তার মানে এই যে CH3 এই যোজনীটা হবে হচ্ছে -1। ওকে, এই যে কার্বন আর অক্সিজেনের ভিতরেই তো তড়িৎ ঋণাত্মকতা এখানে সব থেকে বেশি, তো কার্বনটা নিশ্চয়ই মাইনাস থাকবে, আর অক্সিজেনটা কি, কার্বনটা প্লাস থাকবে এবং অক্সিজেন কি মাইনাস। সো মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, এই পার্টটুকুই যুক্ত হবে মেইনলি। যদি যুক্ত হয় তাহলে দেখো এখানে কি ধরনের একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়, এখানে প্রোডাক্টটা তৈরি হয় অনেকটা এইরকম, এই যে CH3, হ্যাঁ, তারপরে এই CH3 সাথে এই সিটা যুক্ত হয়েছে না, সিটাকে যুক্ত করলাম, এইখানে 2টা CH3 ছিল, ওই 2টাকে উপরে রেখে দাও, CH3 এর সাথে তো অক্সিজেন যুক্ত ছিল, এই যে অক্সিজেন একটা বন্ড দিয়ে যুক্ত করলাম, ওই অক্সিজেনের আরেকটা বন্ড দিয়ে কি MgXটা যুক্ত হয়েছে, MgXটা শেষ, বুঝছো? এটা অন্তর্বর্তী একটা যৌগ তৈরি হয়েছে। এবার এর ভিতরে তুমি যোগ করবা হচ্ছে পানি, কাকে যোগ করবা বলো? পানিকে যোগ করবা, এর ভিতরে তুমি যোগ করবা হচ্ছে পানি, এর ভিতরে যদি তুমি যোগ করো হচ্ছে পানি, পানি মানে আসলে HOH যোগ করতেছো, এখানে Hটা হচ্ছে প্লাস আর হাইড্রোক্সিলটা হচ্ছে মাইনাস, এটা তো আমরা জানি। MgXটা আসলে আমাদের কি ছিল বলো তো? MgXটা আসলে আমাদের কি ছিল? +1, তার মানে টোটালটুকু আমাদের কি হবে -1 হবে, প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস, আর মাইনাসের সাথে প্লাস। তাহলে আমাদের প্রোডাক্ট কি কি থাকে? এমন থাকে না যে CH3 COH CH3 প্লাস হচ্ছে MgOHX, প্রোডাক্ট তো নিচে লিখবো রে, CH3 COH CH3 প্লাস MgOHX, এটা থাকে না? এই যে দেখো তো আমরা পেয়ে গেছি কিনা আমাদের 3 ডিগ্রি সেই কাঙ্ক্ষিত অ্যালকোহলটা, এক্স্যাক্ট হুবহু পেয়ে গেছি, শেষ, এটাই বলছিল। ঠিক আছে, ঘ নাম্বারে উত্তর করে দিছি। আচ্ছা সমস্যা নাই, ঘ নাম্বারটা আলাদাভাবে উত্তর করতেছি তাহলে, তাহলে বুঝা গেছে? এই যে দেখো ঘ নাম্বার কোশ্চেনটা এখানে ছিল, কিন্তু গ্রিগনাট বিকারক থেকে উদ্দীপকের যৌগটি কিভাবে প্রস্তুত করব, করে ফেলছি। ওকে, ঘ নাম্বার কোশ্চেন বলে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায়, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন যেটা, সেখানে M আর N এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, কারণ সহ ব্যাখ্যা করো। M আর N এর ভিতরে, M আর N কে তো আমরা ডিকোড করে ফেলছি অলরেডি, করছি না?
দেখো তো এম কে আর এন কে। এম হচ্ছে আমাদের ভাই এই পাবলিক, এম হচ্ছে আমাদের ভাই এই পাবলিক, এই একে বলতে পারো, এন হচ্ছে এই বা এই হচ্ছে তোমাদের এম। আচ্ছা চলো আমরা এম আর এন কে যে লিখেছি এখানে এখানে এটা দেখাই দিই। এম হচ্ছে কে আমাদের, এম হলো আমাদের ভাই এই CH3 CH3, এন হচ্ছে আমাদের HCHO। এই দুইজন যে যৌগ আছে এই দুজনের বিক্রিয়াতে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াতে আমার কে বেশি অ্যাক্টিভ, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনে চাইছে। খুবই সিম্পল একটা কোশ্চেন, বুঝছো, খুবই সিম্পল এবং খুব সিম্পলভাবে উত্তর করবা। দেখো সি ডাবল বন্ড ও, এই যে যেখানেই ডাবল বন্ড সেখানেই সংযোজন বা আদার্স বিক্রিয়া ঘটতে পারে। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে অবশ্যই নিউক্লিওফাইল একটা আসতেছে। নিউক্লিওফাইলটা কি পজিটিভ চার্জ হয় নাকি নেগেটিভ চার্জ হয় বলো তো ভাই উত্তরটা। নিউক্লিওফাইল, একটা নিউক্লিওফাইল যে আসলে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে সে আসলে কি হয়, পজিটিভ চার্জ যুক্ত হয় নাকি নেগেটিভ চার্জ যুক্ত হয়? উত্তরটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হয়। একটা নিউক্লিওফাইল সবসময় নেগেটিভ চার্জ যুক্ত হয়, মানে ও ইলেকট্রন নেবে না, ওর কাছে অলরেডি ইলেকট্রন আছে, নেগেটিভ মানে তো অলরেডি ইলেকট্রন আছে। ওকে, সো ও এসে যুক্ত হবে, হ্যাঁ, যেখানে ডাবল বন্ড সেখানে এসে যুক্ত হবে। তো এখানে যে যুক্ত হবে, এখানে যুক্ত হলে এই যে এই দুই পাবলিক আছে না, এই দুই পাবলিক যদি সিম্পল হাইড্রোজেন হয় তাহলে ওখানে নিশ্চয়ই সে স্টেরিক বাধা কম দিবে, কারণ তার আণবিক ভরও কম, বাধা দিবেও কম। বাট হাইড্রোজেন না হয়ে যদি একটা অ্যালকাইল গ্রুপ হয়, লাইক এখানে হচ্ছে যেমন CH3 গ্রুপ আছে দুইটাই, অন্য আরেকটা CH3 গ্রুপ হলো, অথবা আরো বড় CH2 CH2 CH3 অথবা CH2 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 CH3 এরকম ভাবে যদি গ্রুপ হয়, সেটার আণবিক ভরটা আরো বেশি, ওর জায়গা নিবে বেশি, ও জায়গা নিবে বেশি, মানে ও বাধা দিবে বেশি, সেম। তো ও বাধা বেশি দিলে অবশ্যই সেই বিক্রিয়াটা হবে হচ্ছে কি কম সক্রিয়। তার মানে যদি আমি কোনো একটা এই যে সিরিয়ালটা মেনটেন করতে চাই, ধরো তিনজনের ভিতরে এই দুইজন আর একটা হচ্ছে আমাদের CH3 CHO, এই CH3 CHOটাকেও যদি আমি ঠিক মতন ভাবে লিখি তাহলে এরকম লিখতে পারো, এখানে একটা CH3 গ্রুপ আর একটা হাইড্রোজেন, তাহলে এই তিনজনের ভিতরে সব থেকে বেশি সক্রিয় কে হবে বলো তো ভাই? এই যে HCHO, এ হবে সব থেকে বেশি সক্রিয়, সব থেকে বেশি। তারপরে কে হবে? CH3 গ্রুপ যদি হয়। কেন? কারণ 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 কি? কারণ হচ্ছে ওর একটা হাইড্রোজেন আরেকটা তো CH3, আরেকটা CH3 জন্য বেশি বাধা দিবে, বাট আরেকটা তো হাইড্রোজেন, এর তুলনায় কম সক্রিয়, বাট স্টিল তো সক্রিয়। আর এর যদি দুইটা গ্রুপই এরকম হয় CH3 C ডাবল বন্ড ও CH3, তাহলে এই তিনজনের ভিতরে সবথেকে কম সক্রিয়। আমার তুলনা করতে বলছিল হচ্ছে এর ভিতরে আর এর ভিতরে, তাহলে এই দুজনের ভিতরে সক্রিয় অবশ্যই কে? এটা নিউক্লিওফিলিক কেউ একজন রিয়াকশন যুক্ত হতে চাচ্ছে, যে ডাবল বন্ডের এখানে যুক্ত হবে, ডাবল বন্ডের এখানে যুক্ত হবে, হ্যাঁ, তো যুক্ত হতে বাধা দান করতেছে কে আমার আসলে সব থেকে বেশি? এই যে কোনো একটা এই যে স্টেরিক বাধা দিচ্ছে এরকম গ্রুপগুলা, যে গ্রুপগুলো এখানে আছে এরাই আমার বাধা দিচ্ছে। সো এটা যদি আমরা দেখে নিই, এটাই কিন্তু ব্যাখ্যা, আর কিচ্ছু না। তো তুমি দেখো আংশিক পূর্ণ করে পাই, পূর্ণ করে আমি ওই যে প্রথমে ওই MRN কে শনাক্ত করলাম, তারপর MRN কে শনাক্তকরণের পরে এটা কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া দেয়, কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়ায় মিথানল অপেক্ষা প্রোপানন কম সক্রিয়, মানে মিথানল বেশি সক্রিয়, এর কারণ ব্যাখ্যা করা হলো। এই যে কারণটা দেখো, একটা নিউক্লিওফাইল এসে যখন যুক্ত হচ্ছে তখন এইখানে স্টেরিক বাধাটা কম। এই যে এই দুটা দেখো, ইলেকট্রনীয় প্রভাব অ্যালকাইল মূলক CH3 ধনাত্মক আবেশধর্মী এবং ইলেকট্রন ঘনত্ব যোগানদারী, তাই CH3 মূলক কার্বনিল মূলকের ধনাত্মক চার্জ হ্রাস করে, ফলে নিউক্লিওফাইলের আক্রমণের ক্ষেত্রে হ্রাস পায়। মানে এখানে যদি CH3 থাকে ও তো বেশি আসলে হাইড্রোজেন সরবরাহ করতে পারবে, বেশি ইলেকট্রন সরবরাহ করতে পারবে, এবং এর যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসলে কমায় ফেলবে। দ্যাটস ওয়াই যদি একটা CH3 গ্রুপ থাকে সেটা আমাদেরকে এই বিক্রিয়া ঘটানোর জন্য কিছুটা সক্রিয়তা কমায় দিবে বা হ্রাস করবে। CH3 গ্রুপ যুক্ত থাকে কার্বনিলের ধনাত্মক চার্জ অনেক বেশি হ্রাস করে, ফলে মিথানল অপেক্ষা মিথানলে কোনো ধরনের CH3 মূলক নেই, এটাই কথা। আর এই যে স্টেরিক বাধার কথাটা আমি পরে বললাম, এই স্টেরিক বাধার কথাটা এখানে যুক্ত আছে পরে। দেখো কার্বনিল যৌগে মূলকের আকার যত বড় হয় নিউক্লিওফাইলের আক্রমণ ততই সংকুচিত হয়, ততই কমে যায়। মানে এখানে এই যে অ্যালকাইল গ্রুপের যত বড় হবে আকারটা তত কমে যাবে। সব থেকে ছোট কে হতে পারে? হাইড্রোজেন, ওটাই ছিল হচ্ছে মিথানলের ভিতরে। তাই দুইটা হাইড্রোজেন পরমাণু থাকায় কোনো CH3 মূলক নেই, কিন্তু প্রোপাননে দুইটাই CH3 মূলক থাকায় এতে স্টেরিক বাধা বেশি হয়। যেখানে বাধা কম সেখানে বিক্রিয়া বেশি হবে, আর যেখানে স্টেরিক বাধাটা বেশি যেমন প্রোপানন সেখানে বিক্রিয়াটা কম। শেষ, বুঝছো জিনিসটা? এই ছিল হচ্ছে তোমাদের ইন টোটালে আলোচনা। সো যাই হোক, যারা আমাদের সাথে যুক্ত আছে এখন পর্যন্ত, শেষ পর্যন্ত দেখলাম, বেশ কিছু কোশ্চেন করা হয়েছে, এবং যে কোশ্চেনগুলো করানো হয়েছে সেগুলো কোশ্চেনগুলো আমি চেষ্টা করছি যথেষ্ট ডিপ থেকে বোঝানোর জন্য, যতটুকু তোমার HSCর জন্য একেবারে ম্যান্ডেটরি। তো যারা শেষ পর্যন্ত যুক্ত আছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। জৈব রসায়ন খুবই ভাইটাল একটা চ্যাপ্টার, এবং এখান থেকে টেস্ট পেপারে যে কয়টা কোশ্চেন আসে বাকি যতগুলো সবগুলোই কমপ্লিট করবা। যেগুলো দিয়ে প্রবলেম ফেস করতেছো সেগুলো অবশ্যই আমাদের কাছে রিচ করবা। সবগুলো কোশ্চেন চাইলেও মানে আলাদা আলাদাভাবে ধরো ক্লাসের ভিতরে সবগুলো কোশ্চেন তো কখনোই সলভ করানো পসিবল না, এখানে 5টা কোশ্চেন মতন সলভ করানো হয়েছে, এবং স্পেসিফিক বেছে বেছে যেগুলো গুরুত্বপূর্ণ একই টাইপ যেন রিপিটেড না হয় সেগুলো দেখেই করা হয়েছে। আশা করি বাকিটুকু ভালো মতন বুঝতে পারছো। পড়তে থাকো ইনশাল্লাহ। জৈব রসায়ন তোমার HSC প্লাস অ্যাডমিশন দুইটাতে জীবনেই
কেমিস্ট্রিতে অনেক ভাইটাল একটা গুরুত্ব, মানে ভাইটাল একটা পার্ট বা ভাইটাল একটা রোল প্লে করে আসলে। সো ভালো মতন পড়তে থাকো, দেখা হবে বিজয় আমাদের। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।